প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী পড়ার বয়স হলেই স্থানীয় স্কুলে ভর্তির নির্দেশ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, ভোট বর্জনকারীদের পাশে আছেন নতুন ভিপি। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। রোহিঙ্গাদের জন্য বিদেশি অর্থের ৭৫% খরচ হচ্ছে এনজিও কর্মীদের পেছনে। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তথ্য, ৬ মাসে হোটেল বিলেই গেছে ১৫০ কোটি টাকা। গ্যাস সংকটের মধ্যেই চলছে দাম দ্বিগুণ করার প্রক্রিয়া। ক্ষুব্ধ গ্রাহক, দুর্নীতি বন্ধ হলে দাম বাড়াতে হবে না বলছেন বিশেষজ্ঞরা। এবং দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ। তথ্য পুলিশের, স্বর্ণ বহনকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। বাংলার সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি শিরিন আক্তার। প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বন্ধ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুলে শিক্ষার্থীকে ভর্তি করাতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শিক্ষা নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পড়াশোনা কি সেটা বোঝার আগেই প্রতি বছর কোমলমতি শিশুদের ভর্তি নামক যুদ্ধে নামতে হয়, যা লেখাপড়া নিয়ে শিশুদের মনে ভীতি তৈরি করার পাশাপাশি বাধাগ্রস্ত করে তাদের মানসিক বিকাশকেও। তাই দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতি বছর পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019। প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমাদের অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। প্রাথমিক ভর্তিতে ছাপানো প্রশ্নপত্রে যৌক্তিকতা প্রশ্ন তুলে প্রতিটি শিশুকে এলাকা ভিত্তিক স্কুলে ভর্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সার্বজনীন ও বহুমুখী করতে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয় যেমন মেয়েদের বিদ্যালয়, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আমাদের ছেলেমেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। এর আগে দেশে প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ 19 শিক্ষক ও কর্মকর্তাকে এবং বিভিন্ন নৈপুণ্যে কৃতিত্বের জন্য 90 শিক্ষার্থীর হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিশুদের স্বাভাবিক বিকাশে তাদের ওপর পরীক্ষার চাপ কমাতে হবে। এলাকা ভিত্তিক স্কুলে শিশুকে ভর্তি করানোর ক্ষেত্রে সব প্রাথমিক স্কুলের মানোন্নয়ন জরুরি বলে অভিমত তাদের। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখনকার অভিভাবকদের বিশ্বাস, গাড়িতে চড়তে কেবল পড়াশোনা করলেই হবে না, পেছনে ফেলতে হবে সবাইকে। আর তাই প্রথম শ্রেণী থেকেই শুরু হয় রেসে দৌড়ানো।
আর সেই সুযোগ নিয়েই কোচিং ও স্কুলগুলোতেও চলছে রমরমা বাণিজ্য। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা তুলে নেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, অসুস্থ প্রতিযোগিতা থেকে রেহাই পাবে শিশুরা। বাবা মারা তার যে প্রস্তুতি নেন, শিশুর উপর একটা অত্যাচারের পর্যায়ে পড়ে। তারা মুখস্থ করান শিশুকে, যে জিনিসগুলো তার মুখস্থ করা দরকার নাই। এই সময় শিশু ভর্তি হবে স্কুলে আনন্দ সহকারে, এবং তার যে মানসিক টেনশন সেটা অনেকভাবে প্রচণ্ডভাবে তার উপর মানসিক প্রভাব পড়ে। এছাড়াও রয়েছে সেটা ভর্তি পরীক্ষাই হোক আর লটারি হোক, দুটোই কিন্তু সে পাস বা ফেল, সে যে ব্যর্থ হবে বা সে সাফল্য হবে, দুটি এত অল্প বয়সে তার মধ্যে ঢুকে যায়। এলাকা ভিত্তিক স্কুলে ভর্তি করাতে অভিভাবকদের সচেতনতার দিকেও জোর দিলেন তারা। আন্তর্জাতিক বিশ্বেও আমরা দেখি যে 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 অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে সে ক্যাচমেন্ট এরিয়াতেই সেই স্কুলে সে ভর্তি হয়। তাদের দুইটা কাজ হয়, একটি হচ্ছে স্কুলটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে যে প্রতিটা স্কুলকে আমরা মানসম্পন্ন স্কুল পরিণত করব, এবং এই যে ভালো স্কুল সেই স্কুলগুলোর উপরে এক্সট্রা প্রেশার পড়ে যায়। যে স্কুলগুলোতে ভালো স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেটা একটা কিন্তু এক্সট্রা প্রেশারও কাজ করবে, এবং গার্জিয়ানরাও সেই স্কুলকে ভালোর ক্ষেত্রে আমরা প্যারেন্টিং এবং অভিভাবকরাও দায়িত্ব আছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক স্কুলের শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব দেন তারা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের পুনর্তফসিল, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ভোট বর্জনকারী ছাত্র সংগঠনগুলো। দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সহ 5 প্যানেলের 10 প্রতিনিধি। এদিকে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে বুধবারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুর 1টার কিছু আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান নির্বাচন বর্জনকারী 5টি প্যানেলের নেতাকর্মীরা। পরে 5 প্যানেলের 2 জন করে প্রতিনিধি উপাচার্যের সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন। আধা ঘন্টা পর তাদের সঙ্গে যোগ দেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। উপাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয়, এরপরে কঠোর আন্দোলনে যাব। তিনি আমাদের দাবির ব্যাপারে কোনো ইতিবাচক দেননি। তিনি বরং যেটি বলেছেন যে যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ করে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ক্রিমিনাল অ্যাক্টে মামলা দেওয়া হবে। তো আমরা বলেছি এতদিন যারা ক্রিমিনাল অ্যাক্ট করলেন তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের ভিপি নুরুল হক নূর। এ সময় গণমাধ্যম কর্মীরা নবনির্বাচিত ভিপি নূরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অসুস্থ বলে জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরাজিত এজিএস প্রার্থী। যদিও পরে মহসিন হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। এ সময় তিনি পুনর্নির্বাচনের আন্দোলনের সঙ্গে থাকার কথা বললেও ভিপি পদের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তারা যদি আমাকে বলে শপথ নিতে আমি শপথ নেব, তারা যদি বলে আমাকে শপথ না নিতে আমি শপথ নেব না। এদিকে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ভোটারদের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নতুন এজিএস সাদ্দাম হোসাইন। আমাদের ভিপি পদে হারার ক্ষেত্রে আমরা যেটি মুখ্য কারণ মনে করি সেটি হচ্ছে যে প্রোপাগান্ডা ভিত্তিক যে রাজনীতি করা হয়েছে, ব্লেম গেম খেলার মাধ্যমে যে সিম্প্যাথি কার্ড আদায় করার চেষ্টা করা হয়েছে, এবং কুয়েত মৈত্রী হলের ঘটনার মাধ্যমে মিডিয়া ট্রায়াল করে ছাত্রলীগকে বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করার চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে। নতুন করে ভোট গ্রহণের আর কোনো সুযোগ নেই বলেও জানান উপাচার্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম গণতান্ত্রিক চর্চার উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করবে। সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তনে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডাকসু এই এত বছর পরে এখন হয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে এখন আশা করি সারা দেশেই আমরা এই গণতান্ত্রিক চর্চাটি সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা দেখতে পাবো। স্টুডেন্ট ক্যাবিনেট যে ইলেকশন হয় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেগুলোরও আগামীকাল দিন। কাজেই আমরা একেবারে শিক্ষার্থীদের মধ্যে একদম ছোট বয়স থেকেই তাদের মধ্যে এই গণতান্ত্রিক চর্চাগুলো, গণতান্ত্রিক মূল্যবোধগুলো আমরা জাগিয়ে তুলতে চাই এবং এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। গ্যাস সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা। তারা মনে করেন
আবাসিক সহ সব খাতে গ্যাসের দাম বাড়ালে বিরূপ প্রভাব পড়বে জনজীবনে। আর বিশেষজ্ঞরা মনে করেন গ্যাসের দাম না বাড়িয়ে বরং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের দিকে নজর দেওয়া উচিত। বেসরকারি চাকুরে ফিরোজা বেগমের 4 জনের সংসার। মহানগরের এই ব্যয়বহুল জীবন আবারও গ্যাসের দাম বাড়ানো যেন তার জন্য মরার ওপর খাড়ার ঘা। এখন দাম করে 1440 টাকা। তো এটা হলে পরে আমরা কিভাবে চলবো? ঢাকা শহরে আমরা বাসা ভাড়া দিয়ে থাকি, বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাই। জ্বালানি সংকট কাটাতে আমদানি করা হচ্ছে ব্যয়বহুল তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। আগামী এপ্রিল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 কোটি ঘনফুট এলএনজি। এই যুক্তিতে শুরু হয়েছে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া। দাম বাড়াতে বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনের ওপর চলছে গণশুনানি, যেখানে আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব এসেছে এরই মধ্যে। এই ব্যয় নির্বাহ সাধারণ মানুষের পক্ষে অনেকটাই দুষ্কর। বেতন বাড়াইতে হইবে, একটা ড্রাইভার কিভাবে চলবে? মালিক তখন গ্যাসের গাড়ি রাখবো না, তাইলে আমাদের কি উপায় হইব? গাড়ি ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা তো আমাদের উপরে অনেক চাপ আসে না? এর জন্য আমার মনে হয় স্বাভাবিক থাকাই ভালো। গ্যাসের দাম, গ্যাসের মূল্য বাড়লে দরিদ্র মূল্য বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, সবকিছু বাড়বে। আমরা দরিদ্র মানুষ, আমরা কোথায় যাব? আবার দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের ওপর বাড়তি দামের বোঝা না চাপিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের ওপর জোর দিতে হবে। তিতাসের গ্যাস মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আর তিতাস সিস্টেমে তো ডেইলি আমার জানা মতে 200 মিলিয়ন গ্যাস চুরি হয়। তিতাস যে প্রপোজাল দিয়েছে সেটা ইমপ্লিমেন্টেড হলে আমাদের ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভনেস হারাবে। সামগ্রিক জ্বালানি উন্নয়ন ব্যর্থতার কারণে আজ আমাদের এক্সপেন্সিভ বহু দামি এলএনজি আনতে হচ্ছে। সবশেষ 2017 সালের মার্চ মাসে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেসরকারি সংস্থার মাধ্যমে আসা বিদেশি অর্থায়নের 75%ই এনজিওগুলোর কর্মীদের পেছনে ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে বিদেশিদের উদ্বেগের কোনো কারণ নেই। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ কমিটির অন্য সদস্য, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। ভাষান্তরে রেখে দিবে না চিটাগাঙে রেখে দিবে, এইটা তো বিদেশের কনসার্ন হওয়ার কথা না। তারা মানবেতর জীবনযাপন যাতে না করে, তাদের সুষ্ঠু লেখাপড়ার সুযোগ আছে কিনা, চিকিৎসার সুযোগ আছে কিনা, টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, এই সমস্ত জিনিস দেখা। সে ব্যাপারে যদি তারা কোনো কনসার্ন থাকে, নিশ্চয়ই সরকার সেটা বিবেচনায় নেবে। কিছু এনজিও আছে যে ইল মোটিভ নিয়ে কাজ করে, বিদেশ থেকে যে টাকা আনে যারা রোহিঙ্গা, তাদের জন্য 25%ও খরচ হয় না। আমরা পর্যালোচনা করে দেখেছি 75% খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। উপজেলা নির্বাচনের চতুর্থ ও পঞ্চম দফায় 10 উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সিসি বলেন, বড় একটি রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম ছিল। চতুর্থ এবং পঞ্চম পর্যায় থেকে শুরু করতে পারবো উপজেলা নির্বাচনে। এর আগেরগুলোতে পারবো না, কারণ তখন বিধি তৈরি হয়নি। তফসিল ঘোষণার আগে বিধি তৈরি করতে হয়। মোট 10টা উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করব। তো সেগুলো প্রাধান্য দেবো যেখানে সদর উপজেলা আছে সেখানে, তার কারণ ওখানে একটু যোগাযোগ ব্যবস্থা ভালো। প্রাথমিক পর্যায়ে মানুষের সাথে পরিস্থিতি করার জন্য এটাই করতে হবে। বড় একটি দল নির্বাচনে বয়কট করেছেন, আমার ধারণা সে কারণে নির্বাচনের ব্যাপারে তাদের ভোটার আসেনি এবং সেইভাবে নির্বাচনটা ওইভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দুবাই থেকে ভারতে স্বর্ণের বার পাচার করছে আন্তর্জাতিক একটি চক্র।
ভারত এসব স্বর্ণের বার থেকে স্বর্ণালংকার তৈরি করে রপ্তানি করছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। গত ৩রা ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকা মূল্যের ৭০০ স্বর্ণের বারের গন্তব্য ভারত ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে গডফাদারদের অবস্থান দেশের বাইরে হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্প্রতি জেলার ভিলেশ্বরাই থেকে ৬০০ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার হওয়া দুজনের পাশাপাশি নগরী সিআরবি থেকে ১০০ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত দুজনকে দুদফায় ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারের গন্তব্য এবং তার সাথে জড়িত গডফাদারদের সম্পর্কে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ অনেকটা নিশ্চিত স্বর্ণের বারের এসব চালান দুবাই থেকে চট্টগ্রাম এসেছে। শেষ পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সীমান্তবর্তী জেলার মাধ্যমে স্থলপথে ভারতে পাচার করা হতো। আসামি যাদেরকে আমরা ধরতে পারি তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তাদের যে বক্তব্য ইন্টারোগেশনে তারা তাদের লিমিট, তাদের অংশের বাইরে কোনো কিছু বলতে পারে না। তখন অনুমান অনেক কিছু করা গেলেও অনুমান দিয়ে কখনো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এই প্রেক্ষিতে দেখা যায় যে মূল ব্যক্তিরা অধরা থেকে যায়। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের ব্যবহারকারী হলো ভারতে স্বর্ণ আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়, অথচ স্বর্ণালংকার রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে দেশটি। প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বর্ণালংকার রপ্তানির ক্ষেত্রে ভারতের একটি চক্র চোরাচালানের উপর নির্ভরশীল। আর মধ্যপ্রাচ্যের দুবাই থেকে স্বর্ণের বার পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে তারা। চিটাগাং বন্দর এয়ারপোর্টকে দুইটা রুটকে ব্যবহার করে এই স্বর্ণগুলো ঢাকায় যাচ্ছে। ঢাকা থেকে তারা কোন ওয়েতে হয়তো এটা বর্ডার পাস করে এটা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। যেহেতু ওখানে দাম কম, এখানে দাম বেশি, স্বাভাবিক কারণে এটা আসবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যখন আর একটু হায়ার প্রাইস যেখানে যাচ্ছে সেইখান থেকে অটোমেটিক্যালি এটা চলে যাবে। গত কয়েক বছরে শুধুমাত্র চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে ২৫০ কেজির বেশি স্বর্ণের বার। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক স্বর্ণের বার বহনকারী, কিন্তু কখনোই গডফাদারদের আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে যেহেতু এটা পরিবহন হচ্ছে দেশের মধ্যে, এখানে তো আছেই, এর বাইরে এখান থেকে অন্য কোনো দেশে যাচ্ছে কিনা সেটা যখন আবিষ্কার হবে তখন সেটা জানা যাবে যে আর বাইরে কোথাও আছে কিনা। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত ৪ জনই জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার অন্তত ১২ জন ক্যারিয়ারের নাম বলেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় ১.৫ মাস ধরে বুড়িগঙ্গা ও তুরাগপাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জোরালো উচ্ছেদ অভিযান চললেও তাদের বিরুদ্ধে এ পর্যন্ত একটি মামলাও করেনি বিআইডব্লিউটিএ। জরিমানার পরিমাণও খুবই সামান্য। সংস্থাটির ঢাকা বন্দর প্রধান বলছেন, উচ্ছেদের পাশাপাশি দখলদাররা জরিমানা ও শাস্তির আওতায় না এলে অভিযান টেকসই হবে না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, আসল অপরাধীদের সরেজমিনে না পাওয়ায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চলমান অভিযানের ১৭তম দিনে বুধবার সকাল থেকে তুরাগপাড়ে উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দেখা যায় সাভারে তুরাগ নদীর শত শত বিঘা জমি দখল করে গড়ে তোলা হয়েছে সিলিকন সিটি ও আকাশনীলা ওয়েস্টার্ন সিটি। হাউজিং দুটির অবৈধ স্থাপনার পাশাপাশি উপড়ে ফেলা হয়েছে প্লটের সীমানা পিলার। এ সময় বিআইডব্লিউটিএর ঢাকা বন্দর প্রধান বলেন, উচ্ছেদের পাশাপাশি দখলদারদের আর্থিক জরিমানা ও শাস্তির আওতায় না আনলে উচ্ছেদ ফলপ্রসূ হবে না। যত ভবনগুলো দেখেন, একটি ভবনেরও আপনার রাজুকের অনুমোদন নেই। রাজুক থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। ১.৫ মাসেরও বেশি উচ্ছেদ অভিযানে মাত্র ১,৫০,০০০ টাকার মতো জরিমানা হয়েছে। তো মামলা হয়নি। সমস্ত ভরাটকারীদের বিরুদ্ধে একেবারে ফৌজদারি অপরাধে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে সরকারের অর্থ ব্যয়ে উচ্ছেদ এবং ড্রেজিং করা, এক্সকেভেশন করা, এগুলো তো সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। এই টাকাগুলো তাদের কাছ থেকে আদায় করা দরকার। আইনের বিধানে দখলদারদের উচ্ছেদের পাশাপাশি মামলারও অনুমোদন রয়েছে। তবে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা না দেওয়ার জন্য দখলদারদের সরেজমিনে না পাওয়ার অজুহাত দেন। যে সংশ্লিষ্ট আইনে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয় সেই আইনেরই বিধান আছে যে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলাও করা যায়। দায়ীদের সরাসরি উপস্থিত পেলে ব্যবস্থা নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি দায়ী যারা, তাদেরকে উপস্থিত পাওয়া যাচ্ছে না। হয়তো তাদের প্রতিনিধি বা তাদের স্টাফ এমন কেউ, তাদেরকেও খোঁজা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকেও পাওয়া যাচ্ছে না।
29 জানুয়ারি থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত 2000-এরও বেশি অবৈধ স্থাপনা ও 5টি হাউজিং প্রকল্প উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে রেলের জমিতে অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। দুপুরে লালমনিরহাট ডিভিশনের কমান্ডিং মিজানুর রহমানের নেতৃত্বে পঞ্চগড় রেল স্টেশনে এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি রেলের 85 শতক জমি পৈতৃক সম্পত্তি দাবি করে ঠিকাদার খায়রুলের কাছে বিক্রি করেন। পরে ওই ঠিকাদার সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেন। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধারে সীমানা প্রাচীর ঘুরিয়ে দেয়। পর্যায়ক্রমে রেলের দখল হওয়া বাকি জমি থেকেও অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমন উপলক্ষে পুরো মির্জাপুরেই সাজ রব। শেষ মুহূর্তে চলছে মঞ্চ তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি নিচ্ছে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরাও। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার সকালে কুমুদিনী ট্রাস্টের আয়োজনে মির্জাপুর ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। স্বর্ণপদক প্রাপ্তরা হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং শিল্পী শাহাবুদ্দিন। স্বর্ণপদক অনুষ্ঠান শেষে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমন উপলক্ষে পুরো শহর জুড়ে সাজ রব। প্রধানমন্ত্রী আসাতে আমরা সবাই অনেক বেশি খুশি, অনেক বেশি আগ্রহী। এই প্রথম আমরা সামনাসামনি থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পাবো। প্রধানমন্ত্রীর আগমনে প্রায় 1500 পুলিশ সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে কোনো ধরনের নিরাপত্তার বিন্দু পরিমাণ কোনো ব্যত্যয় ঘটবে না। কুমুদিনী ট্রাস্টের পরিচালক প্রতিভা মুসুদ্দি জানান, প্রধানমন্ত্রীর আগমনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা অনেক দিন থেকে যাচ্ছি যে প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি আসতেন তো আমাদের সেই আশা পূরণ হচ্ছে। উনি সম্মতি দিয়েছেন, উনি আসবেন। আমাদের রণদা প্রসাদ সাহা স্মরণে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে 1945 সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ভারতেশ্বরী হোমসে বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে প্রায় 1000। সময় সংবাদ, টাঙ্গাইল। চট্টগ্রামে শতাধিক চোরাই মোবাইল সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারালো অস্ত্রসহ চোরাই কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে নগরী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী জানে আলম নামে আরেকজনকে আটকের পর তার বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় 145টি মোবাইল সহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পুরনো কাপড় কিনতে আসছে বা পুরনো কাপড় সে বিক্রি করে, এই ভনিতায় সে যে কোনো বাসা বিল্ডিংয়ে প্রবেশ করে এবং যেসব তালাবদ্ধ ঘরগুলো দেখে স্বল্প সময়ের ভিতরে সে বিশেষ কৌশলে যে অস্ত্রটা দিয়ে সেই তালাগুলো ভাঙে, আমরা সেই অস্ত্রটা উদ্ধার করেছি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে নগরের স্টেশন রোড এলাকায় সেই চোরাই মালামালগুলো বিক্রি করে। ঠাকুরগাঁওয়ে হিমাগারের পাইপের লিকেজ থেকে গ্যাস বের হয়ে নষ্ট হয়ে গেছে প্রায় 30 একর জমির ফসল। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। এছাড়া গ্যাস নির্গত হওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। ঠাকুরগাঁও প্রতিনিধির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্যাস নির্গমনে 30 একর ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বলদিয়া এলাকার কৃষকরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আমানত কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের চেষ্টায় গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে এলেও নষ্ট হয়ে যায় গম, ভুট্টা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন আবাদি ফসল। এ অবস্থায় মহাজনের ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আম গাছ, লিচু বাগান, আরো গম ক্ষেত, অন্যান্য খেতে মনে করেন যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে শিশু এবং মহিলারা সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য অসুখে তারা আক্রান্ত হয়ে পড়ে।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আর তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমানত কোল্ড স্টোরেজের মালিক। এ পর্যন্ত আমরা ৭০ জন কৃষকের তালিকা প্রণয়ন করেছি। সুদূরভাবে পর্যবেক্ষণ করে এর ক্ষতির পরিমাণটা আমরা নিরূপণ করতে পারবো। ডিরেক্ট আদালত আছে নাকি তদন্ত করে কি রিপোর্ট দিচ্ছে সেগুলো আমরা তারপর 6 মিলে বসে ফয়সালা করে নেব। নির্গত গ্যাস থেকে নারী শিশু সহ অসুস্থ হয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে 1 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান নেন। পরে অসুস্থ ব্যক্তিদের মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বরিশালের মিষ্টির দোকানকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসি মালিককেও অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সহকারী পরিচালক শাহ শোয়েব মিয়ার নেতৃত্বে নগরীর সদর রোডে মা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারে প্রথমে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পেছনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় এবং মানবদেহের জন্য ক্ষতিকারক হাইড্রোজ পাওয়ায় মালিককে 15,000 টাকা জরিমানা করেন। পরে একই এলাকার এস রহমান ফার্মেসিতেও অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাগেরহাটে মায়ের কোল থেকে চুরি যাওয়ার 3 দিন পরও 2.5 মাসের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা যায়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী সহ 5 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নিশানঘাট এলাকায় সন্দেহভাজন হৃদয়ের বাড়িতে অভিযান চালিয়ে শিশুর বাবা সোহাগ হাওলাদারের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মাটি খুঁড়ে চেতনানাশক ওষুধ, স্প্রে ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও পাওয়া যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হৃদয়ের মা ও বোন সহ 5 জনকে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় এক শিশুকে বাড়ি থেকে এসেছিল বলে জানায় তার মায়। হৃদয়কে আটকের পাশাপাশি শিশুকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার রাতে বিশারিঘাটা গ্রামে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে 2.5 মাসের শিশু আব্দুল্লাহকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শিশুর বাবার মোবাইলে 10 লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পরিবার। ছেলে আমি পাই না, আমার ছেলেটা নিয়ে গেছে, আমি আমার ছেলের জীবিত চাই। রাত্র চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘুরাইছে, কিন্তু প্রশাসনও চেষ্টা করতেছে, কিন্তু আমি চাই প্রশাসনের মাধ্যমে আমার ছেলেকে জীবিত অবস্থায় ফেরত চাই। শিশু চুরির ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ইতিমধ্যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মূল অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। শিশুটাকে উদ্ধারের জন্য আমাদের জোর চেষ্টা অব্যাহত আছে এবং একাধিক টিম বাহিরে কাজ করছে। মৌলভীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ পালিতকোনা গ্রামে নিজ বাসায় ফিরছিল 9ম শ্রেণীর শিক্ষার্থী রিমা বেগম। এ সময় পথ রোধ করে রিমার ওপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় প্রতিবেশী জমশেদ মিয়া। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। মেয়েটির শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। জমশেদের মেয়েকে সেলাই না শেখানোয় ক্ষিপ্ত হয়ে রিমার ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ স্বজনদের। সুনামগঞ্জে স্কুল ছাত্রী মুন্নি হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে দিরাই পৌর এলাকার ইয়াহিয়া প্রতিবেশী মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় 2017 সালের 16 ডিসেম্বর সন্ধ্যায় মুন্নিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ইয়াহিয়া। ঘটনার 2 দিন পর নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় ইয়াহিয়া ও তার সহযোগী তানভীরকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে 2018 সালের 8 জানুয়ারি ইয়াহিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ ইয়াহিয়ার ফাঁসির আদেশ দেন। আবারও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের খবর। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। শোভাযাত্রায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চলে নানা আয়োজন। বুধবার সকালে চাঁদপুর শহরের সার্কিট হাউসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কার্যক্রমে উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। যশোরের কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নয়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী। পড়ার বয়স হলেই স্থানীয় স্কুলে ভর্তির নির্দেশ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। ভোট বর্জনকারীদের পাশে আছেন নতুন ভিপি। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। রোহিঙ্গাদের জন্য বিদেশি অর্থের ৭৫ ভাগই খরচ হচ্ছে এনজিও কর্মীদের পেছনে। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তথ্য। ৬ মাসে হোটেল বিলেই গেছে ১৫০ কোটি টাকা। গ্যাস সংকটের মধ্যেই চলছে দাম দ্বিগুণ করার প্রক্রিয়া। ক্ষুব্ধ গ্রাহক, দুর্নীতি বন্ধ হলে দাম বাড়াতে হবে না বলছেন বিশেষজ্ঞরা। এবং দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ। তথ্য পুলিশের। স্বর্ণ বহনকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।